তো প্রথম প্রশ্ন হয়ে থাকে যে কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস। কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে যে আমরা যে পরমাণুর অরবিট বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক অর্থাৎ 3D ওরিয়েন্টেশন এবং তার বর্ণালী, যে কালার গুলা দেখে এইগুলা বিশ্লেষণের জন্য তারা নিজ অক্ষ বরাবর তার যে ঘূর্ণন আছে এটাকে প্রকাশ করার জন্য এইগুলোর সাথে সবগুলা সম্পর্কিত যেসব রাশি আমরা ব্যবহার করতে পারি তাদেরকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 ধরনের। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার, এটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় এবং ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার মানে স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। এই এতটুকু প্রশ্ন যদি আসে তাহলে এটা আসবে 3 মার্কস অথবা 2 মার্কস, এটার জন্য এতটুকু যথেষ্ট। এখন যদি আসে 4 মার্কসের জন্য তাহলে আমরা ফার্স্ট অফ অল কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিব, 4 প্রকার 4টা দিব। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস, যে আমরা জানি বোরের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। তো ইলেকট্রনের এই যে কক্ষপথে আমরা বলতেছি ঘুরতেছে, যে প্রধান যে শক্তি স্তর বা তাদের যে নাম্বারগুলো সিরিয়ালে যদি আমরা দেই 1 2 3 4, তাহলে এদেরকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন এর মান হতে পারে অনলি 1 2 3 4 5 এটসেট্রা, এগুলো হতে পারে। তাহলে এই পর্যন্ত লেখা যাবে। তারপর আমরা যেটা লিখবো সবচেয়ে বেশি, যে এইটার দ্বারা আমরা কি করতে পারি, শক্তি স্তরের সাইজ বা আকার আমরা প্রকাশ করতে পারি এবং ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে আছে এটা আমরা জানতে পারি। তাহলে যে কোনো কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাকে আমরা 2n² সূত্র দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি দেখি প্রধান কোয়ান্টাম নাম্বার n = 1 যদি হয় তাহলে সে প্রথম শক্তি স্তরে, তাহলে তাকে শেল হিসেবে বলা হয়। শেল মানে কক্ষ, মানে k নাম্বার শেলে অবস্থান করে, তাহলে k নাম্বার শেলে 2টা ইলেকট্রন অবস্থান করতে পারে। যদি n = 2 হয়, 2 নাম্বার কক্ষপথে থাকে, তাহলে তাকে বলবো আমরা 2 নাম্বার কক্ষপথ বা এল শেল, 8টা ইলেকট্রন থাকতে পারে। 3 নম্বরে এম শেল 18টা, 4 নম্বরে এন শেল 32টা। এভাবে ইলেকট্রনগুলো ধারণ ক্ষমতা আছে তার প্রধান শক্তি স্তরে। দ্বিতীয় যেটা এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে n এর মান ছিল, আমরা কিছু আগে যেটা বললাম, এটা হচ্ছে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। এটা আবার কিরকম, যেমন n এর মান যদি 3 থাকতো তাহলে আমরা বলতাম 0 1 2, 2 মানে হচ্ছে n-1, 3 থেকে একটা কম 2টা, তার মানে 0 থেকে আগে 2 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ একটা কম যেতে হবে। তাহলে এটাকে আমরা l দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে একটা ইলেকট্রনের প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে উপস্থিত থাকে তা প্রকাশ করার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, তাকে এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি এখানে উপশক্তি স্তর হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা বলতে পারবো যে 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান 1 এর জন্য l এর মান অনলি 0 হবে, n এর মান 2 এর জন্য l এর মান কি হবে 0 এবং 1। ঠিক তেমনি n এর মান 4 এর জন্য l এর মান হবে 0 1 2 3 পর্যন্ত হবে, একটা কম হবে। এই l এর মানের উপর আবার আমরা sp-df যে ইলেকট্রন বিন্যাস করতে যাই তাদেরকে আমরা প্রকাশ করতে পারি। যেমন যখন l এর মান 0 হবে তার মানে হচ্ছে s অরবিটাল, l এর মান 0 এবং 1 এর জন্য, 0 এর জন্য আমরা জানি s, l এর জন্য হচ্ছে p। ঠিক তেমনি 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, আর ঠিক তেমনি এখানে s p d f। এই sp-df কে আমরা সাধারণত অরবিটাল বলে থাকি। তাহলে প্রথমত প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা, এটাকে আমরা অরবিট বলি, এন্ড দেন সহকারী কোয়ান্টাম নাম্বার l কে আমরা অরবিটাল বলে থাকি। তাহলে 0 এর জন্য s, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। তাহলে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এটা আমরা সূত্র দ্বারা নির্ধারণ করতে পারি, যেমন 2 × 2s + 1 দ্বারা। তাহলে l এর মান যত থাকবে আমরা তত বসাবো। যদি আমরা s অরবিটালের ক্ষেত্রে বলি s 0 হবে, l এর মান 0, তাহলে 0 + 1 1 1 × 2 s অরবিটালে 2টা। যদি l এর মান আমরা বলি যে l এর মান হচ্ছে আমরা 3 পেলাম সাপোজ বা 2 পেলাম, তাহলে 2 2 4 1 5 5 2 10, 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন কোন অরবিটালে থাকতে পারে, আমরা জানি d অরবিটালে থাকতে পারে। তাহলে l এর মান যখন আমরা 2 বসাইলাম তখন আমরা দেখলাম d অরবিটাল। ঠিক তেমনি এখানে যখন l এর মান 2 পাইলাম তখন আমরা d অরবিটাল। ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার,
অর্থাৎ আমরা চৌম্বক ক্ষেত্রের যে প্রভাবে ইলেকট্রনের অরবিটালের 3D যে বিন্যাস থাকে মানে ত্রিমাত্রিক যে ওরিয়েন্টেশন হয় বিন্যাস হয় এটাকে প্রকাশ করার জন্য আমরা এই কোয়ান্টাম নাম্বার ব্যবহারকে ঠিক ডান বাম পাশে প্লাস বসাতে পারি বাম পাশে মাইনাস তাহলে মধ্যে 0 থাকবে যেমন আমরা এই চার্টটা থেকে বুঝতে পারি s অরবিটালের জন্য আমরা জানি l এর মান 0 তাহলে l এর মান 0 যদি হয় আমরা বলছি 0 সহ প্লাস মাইনাস যা থাকবে l এর মান তা বাট 0 ছাড়া অন্য কেউ নাই সুতরাং m এর মান 0 p অরবিটালের জন্য দেখি তাহলে p অরবিটালের জন্য l এর মান 1 তাহলে m এর মান কি হবে আমরা বলছি 0 সহ তাহলে 0 সহ তাহলে 1 যেহেতু আছে একবার প্লাসের 1 হবে একবার মাইনাসের 1 হবে তাহলে কয়টা হলো 1 2 3 -1 0 প্লাসের 1 এজন্য m এর সংখ্যা হচ্ছে 3 আগে 0 ছিল মানে একটা এজন্য m এর মান 1 ঠিক তেমনি যখন d অরবিটালে আসবো অর্থাৎ l এর মান 2 এর জন্য আমরা বলবো যে 0 সহ প্লাস মাইনাস 2 পর্যন্ত যাবে তাহলে 0 প্লাসের 1 প্লাসের 2 তাহলে ঠিক তেমনি মাইনাসের 1 মাইনাসের 2 লিখতে হবে তাহলে আমরা গুণে দেখি যে 5টা আছে তাহলে হচ্ছে m এর মান 5 এখন এইটার দ্বারা আমরা অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্রকাশ করতে পারি কিভাবে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে দেখলাম তার সংখ্যা এখানে জয়টা থাকে তার সাথে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে 2 * 1 2 তাহলে দুইটা ইলেকট্রন অবস্থান করতে পারে 3 * 2 তাহলে 6টা ইলেকট্রন প্রকাশ করতে পারে তেমনি 5 * 2 10টা 7 * 2 14 সো এদের দ্বারা আমরা তাদের ওরিয়েন্টেশনটা ব্যাখ্যা করতে পারি যেমন s এর ক্ষেত্রে অনলি একটা ওরিয়েন্টেশন হয়ে থাকে p এর ক্ষেত্রে আমরা বলবো যেহেতু তিনটা সংখ্যা পাইছি এজন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অনুযায়ী p কে তিনটা উপশক্তি স্তরের অরবিটালে ভাগ করতে পারবো যেমন p কে আমরা বলতে পারবো একটা হচ্ছে px একটা হচ্ছে py আর একটা হচ্ছে pz px এর দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে py এর দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে pz এর দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে তাহলে টোটাল 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে তাহলে এই চার্ট থেকে এটা বুঝতে পারি লাস্টে যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে ম্যাগনেটিক বা সরি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার অর্থাৎ সে কোন দিকে ঘুরবে ডান দিকে না বাম দিকে সহজ চিন্তা যদি করি সে ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটা স্পিন দুই দিকে ঘুরতে পারে তাহলে একটা যদি স্পিন হয় আর একটা অ্যান্টি স্পিন হবে অর্থাৎ একটা ডাইরেকশন যদি উপরের দিকে হয় আর একটা নিচের দিকে হবে তো এটাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে তাহলে আমরা ক্রিকেট খেলার বল যেমন স্পিন বলি অর্থাৎ লেগ স্পিন অফ স্পিন হ্যাঁ এটা এখানেও ঠিক সেম তাহলে স্পিন অর্থাৎ ইলেকট্রনের গতি হচ্ছে তার নিজের অক্ষের উপর তার ঘূর্ণনের দিক সে কি ডান দিকে ঘুরবে না বাম দিকে ঘুরবে অথবা লেফট রাইট হ্যাঁ ঠিক আছে তাহলে এটার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করব তাকে আমরা ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নাম্বার বলে থাকবো তাহলে আমরা এটাকে স্মল s দ্বারা প্রকাশ করতে পারি somehow মাঝে মধ্যে ms দ্বারা প্রকাশ করে বাট স্মল s বেটার তাহলে এই মেন কয়েকটা কথাগুলাই মূলত 8 মার্কের জন্য যথেষ্ট তেমন কিছু করতে হবে না আর এই চারটার উপর ডিপেন্ড করে পলির বর্জন নীতি দেওয়া হয়েছে পরীক্ষায় তো এখন যদি পলির বর্জন নীতি সম্পর্কে বলি আমরা কিছুক্ষণ আগে চারটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানলাম প্রধান কোয়ান্টাম নাম্বার সহকারী কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার তো পলির বর্জন নীতি বলতেছে যে 1s যে কোনো একটা অরবিটালে আমরা জানি দুইটা 1s অরবিটালে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে পলির বর্জন নীতি বলতেছে এই যে দুইটা ইলেকট্রনের চারটা মান অর্থাৎ n l m এবং s চারটার মধ্যে যে কোনো তিনটার মান সেম থাকবে আর একটার মান ডিফারেন্স বাধ্যতামূলক হবে তাহলে কেমনে ডিফারেন্স হবে তাহলে আমরা যদি দেখি 1s অরবিটালের জন্য 1s এর দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা হচ্ছে প্লাসের হাফ সরি একটাকে আপ স্পিন বলি আর একটাকে ডাউন স্পিন বলি হ্যাঁ একটা উপরের দিকে একটা ডাউন স্পিন একটা নিচের দিকে দিলাম তাহলে এই আপ স্পিনের জন্য আমরা দেখব n এর মান 1 l এর মান 0 m এর মান 0 তিনটা সেম থাকছে বাট s এর মান হচ্ছে প্লাসের হাফ প্লাসের অর্ধেক আর ডাউন স্পিনের জন্য l এর মান 1 n এর মান 1 l এর মান 0 m এর মান 0 বাট ডাউন স্পিনের জন্য এটা হচ্ছে s এর মান মাইনাসের হাফ তাহলে ঠিক তেমনি এখানে এই তিনটা আমরা দেখতে পারতেছি সেম বাট এই s এর মানটা ডিফারেন্স পাইতেছি দুইটা ইলেকট্রনের জন্য যেহেতু আমরা ডিফারেন্স পাইতেছি তার মানে আমরা দেখতে পাইতেছি তিনটা ইলেকট্রনের মান সরি দুইটা ইলেকট্রনের মধ্যে একটার মান অর্থাৎ দুইটার মান তিনটা ম্যাগনেটিক নাম্বার সরি তিনটা কোয়ান্টাম সংখ্যাতে একই পাইতেছি বাট লাস্টে যে কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার এইটার মান একটা প্লাসের হাফ হইতাছে একটা মাইনাসের হাফ হইতাছে অর্থাৎ ডিফারেন্স হইতাছে যেহেতু ডিফারেন্স এজন্য আমরা বুঝতে পারতেছি যে তিনটা সেম হইতে পারে বাট একটা কখনো সেম হবে না এরকম একটা থাকবেই থাকবে তো পলি এটাই বলছে তো এটাকে পলির বর্জন নীতি বলা হয় আমাদের একটা ম্যাথ ছিল যে একটা গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হয়েছে তার মানে প্রাথমিক অবস্থায় 17 ডিগ্রি ছিল বাড়ানো হলো ফলে কি হলো চাপ অপরিবর্তিত অর্থাৎ P নট চেঞ্জ
পি সেম, পি সেম, তাহলে পি এর ঘটনা বাদ, যেহেতু পি অপরিবর্তিত বলে দিছে, বাট বলছে আয়তন দ্বিগুণ হয়ে গেল। তার মানে V1 যদি প্রাথমিক অবস্থায় V হয়, তাহলে V2 হইতেছে আয়তন দ্বিগুণ হয়েছে, তার মানে প্রাথমিক অবস্থার 2 গুণ, অর্থাৎ 2V হবে। আর টি প্রাথমিক অবস্থায় ছিল T1 17 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু সেলসিয়াস আছে আমরা জানি ক্যালকুলেশন করতে গেলে এটাকে আমাদের কেলভিনে নিয়ে নিতে হয়, তাহলে আমরা কি করব 17 এর সাথে 273 যোগ করে দিলে এটা কেলভিনে চলে যাবে। তাহলে বলছে তাপমাত্রা কত বৃদ্ধি বলে T2 এর মান বের করার জন্য। তাহলে আমরা সূত্র জানি, ভি এবং টি এর সাথে সূত্র আছে, কোত্থেকে জানি, চার্লসের সূত্র। চার্লসের সূত্রে অর্থাৎ চাপ কনস্ট্যান্ট থাকবে, চাপ স্থির থাকবে। আমরা এখানে দেখতেছি চাপ অপরিবর্তিত, তার মানে চাপ স্থির। চার্লসের সূত্র বলতেছিল V is proportional to T, সেখান থেকে আমরা পাই V1 বাই V2 সমান হচ্ছে T1 বাই T2। তাহলে আমরা T2 কি হবে, তাহলে T2 সমান হবে T1 ইনটু V2 বাই V1। তাহলে T1 ছিল 290 গুণ V2 হচ্ছে টুয়াইস V, V1 হচ্ছে অনলি V, V কাটা যাবে, 290 এর ডাবল হবে কত, 580 কেলভিন। এখন আমরা যদি তাপমাত্রার পরিবর্তন চিন্তা করি, তাহলে আগে কত ছিল 290, এখন 580 কেলভিন আসছে। তাহলে আমরা এক হচ্ছে আমরা কেলভিন থেকে বাদ দিয়ে কাজ করতে পারি, আর এক হচ্ছে দুইটাকে আমরা সেলসিয়াসে নিয়ে কাজ করতে পারি। তাহলে 580 কেলভিনকে আমরা যদি সেলসিয়াসে নিতে চাই, তাহলে 580 থেকে 273 মাইনাস করতে হবে, তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে যাবে, 360 ডিগ্রি সেলসিয়াস। আর প্রাথমিক অবস্থা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 307 থেকে আমরা 17 যদি বাদ দেই, তাহলে বৃদ্ধি পেয়েছে 290 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে অ্যান্সার।